আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি উচ্চতর গণিতের অধ্যায় 14 সম্ভাবনা নিয়ে তোমাদের সামনে এসেছি। প্রথমে আমরা এই সম্ভাবনা কি সেটি জানবো। দেখো, এমনি নরমালি তোমাদেরকে বলি, যেমন দেখো আজকে যদি আবহাওয়া অফিসের যদি মনে করো এই সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে যদি আমরা অনুমান করি এই একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, ঠিক এরকম যদি সপ্তাহে 3 দিন বৃষ্টি হয়, তাহলে আমরা বলতে পারবো এর সম্ভাবনা কত, 3/7। তার মানে দেখো, কোনো ঘটনার সম্ভাবনা হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। অর্থাৎ ওই ঘটনার উক্ত অনুকূল ফলাফলকে যদি তার মোট ফলাফলকে দিয়ে ভাগ করা হয়, তাহলে এই ঘটনার সম্ভাবনা পাওয়া যায়। এরপরে আমরা দেখব দৈব পরীক্ষা। কোনো পরীক্ষার সম্ভাব্য ফলাফল আমাদের আগে থেকে জানা থাকে, কিন্তু এই সে- কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে সেটি আমরা আহ, বলা যায় না। তো একে আমরা বলে দৈব পরীক্ষা। যেমন তোমাদের একটি উদাহরণ দিই, যেমন একটি মুদ্রার এপিঠ এপিঠ এবং ওপিঠে আমরা জানি একটিতে হেড এবং অপরটিতে যদি টেল থাকে, তাহলে আমরা যদি এটিকে টচ করি তাহলে অবশ্যই হেড অথবা টেল। তার মানে আমরা এর ফলাফল জানি হেড অথবা টেল পড়বে, কিন্তু নিশ্চিত করে আমরা বলতে পারি না এটি হেড হবে না টেল হবে। এই পরীক্ষাকেই বলা হয় দৈব পরীক্ষা। তোমরা কি করবে দেখো, এখানে অনেক আলোচনা রয়েছে, এই পর্যন্ত সংজ্ঞাটি দিবে এবং সেই ক্ষেত্রে এই উদাহরণটি দিয়ে দিবে, শুধু এই লাইনটুকু দিলেই হবে। মুদ্রা নিক্ষেপ একটি দৈব পরীক্ষা। এরপরে দেখো, ঘটনা। কোনো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলা হয়। যেমন উদাহরণস্বরূপ বলি, একটি ছক্কা নিক্ষেপ করায় পরীক্ষায় 3 পাওয়া একটি ঘটনা, আবার জোড় সংখ্যা পাওয়া একটি ঘটনা। আমরা একটি ছক্কার ভিতরে যে থাকে 1 2 3 4 5 এবং 6, তাহলে 1 থেকে 6 পর্যন্ত একটি ছক্কার ভিতরে বিদ্যমান সংখ্যা, এখান থেকে আমরা 3 পাবো, সেটি একটি ঘটনা। এবং জোড় সংখ্যাও পাবো, সেটিও একটি ঘটনা। এবং যেমন জোড় সংখ্যা হচ্ছে 2 4 এবং 6, তাহলে এই ছক্কার ভিতরে জোড় সংখ্যা হচ্ছে 3টি। তাহলে যদি আমরা বলি জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তাহলে হবে 3/6। এরপরে দেখো, নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র হচ্ছে নমুনা বিন্দু। এখানে দুইটি সংজ্ঞা রয়েছে, নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু। দৈব পরীক্ষার দৈব পরীক্ষার সম্ভাব্য ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলা হয়। আর এইটি নমুনা ক্ষেত্রে দুইটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়, যথা হেড এবং টেল। তাহলে নমুনা ক্ষেত্রকে যদি এস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু এইচ কমা টি। অর্থাৎ দুইটি এভাবে একটি নমুনা ক্ষেত্র পাওয়া যায়, এস ইজ ইকুয়াল টু হেড এন্ড টেল। যদি মনে করি দুইটি নমুনা ক্ষেত্র একসাথে উপরে নিক্ষেপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটি নমুনা ক্ষেত্রের হেড এবং হেড, তারপর এই দেখো, এই প্রথম এইচ দিয়ে এই দুইটি এইচ এবং টি কে দুইবার গুণ হবে, তাহলে এইচ এইচ এবং এইচ টি। এবং আবার টি দিয়ে আবার এটিকে দুইবার গুণ হবে, তাহলে টি এইচ এবং টি টি। এইভাবে প্রতিটি উপাদানকে আমরা বলা হয় নমুনা বিন্দু। যদি একটি মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র টি এইচ এবং টি, সেই ক্ষেত্রে এইচ কমা টি প্রত্যেকটি এক একটি নমুনা বিন্দু বলা হয়। এবার আমরা মূল বইয়ের অঙ্ক সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি। 30টি টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো। তাহলে টিকিটের ক্রমিক নম্বর
এই টিকিটের ক্রমিক নম্বর দেখো কতে জোড় সংখ্যা এবং ৪ দ্বারা বিভাজ্য, খ গ হবে ৪ এর চেয়ে ছোট এবং 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে ১ থেকে ৩০ পর্যন্ত ৩টি ক্রমিক নম্বর এর সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে এইখান থেকে 1 থেকে ৩০ পর্যন্ত। তাহলে একটি টিকিটে দৈবভাবে নেওয়া হওয়ায় এর ফলাফলগুলো সম্ভাব্য হবে, অর্থাৎ যে কোনো ফলাফল আসার সম্ভাবনা সমান, অর্থাৎ সমগ্র সম্ভাবনা হবে ৩০টি, অর্থাৎ সমগ্র সম্ভাবনা হবে এখানে ৩০টি। তার মানে ১ থেকে এই ৩০ পর্যন্ত সম্ভাবনাগুলো হবে, মোট সম্ভাবনা হবে 30। এবার আমরা ক এর প্রশ্নের উত্তর দিব জোড় সংখ্যা। তাহলে আমাকে দেখতে হবে এখানে 1 থেকে 30 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা রয়েছে। আমরা যদি হিসাব করি তাহলে 15টি এখানে জোড় সংখ্যা পাওয়া যাবে। এবার আমরা সম্ভাবনা সূত্র ব্যবহার করে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র ও সম্ভাব্য ফলাফল, অর্থাৎ 15/30 ইকুয়াল টু হাফ। এটি হচ্ছে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। এবার ৪ দ্বারা বিভাজ্য, 1 থেকে এই 30-র মধ্যে যে সংখ্যাগুলো ৪ দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো হচ্ছে, আমরা খেয়াল করে দেখো, যে সংখ্যাগুলো শুধুমাত্র ৪ দিয়েই ভাগ করা যাবে, অর্থাৎ ৪ দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো 4, এরপর হবে 8, তারপর 12, তারপর 16, 20, 24 এবং 28। অর্থাৎ এই ৭টি সংখ্যা যা ৪ দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে ৪ দ্বারা বিভাজ্য এরূপ সংখ্যা হচ্ছে ৭টি। এবার আমরা সম্ভাবনার যে সূত্র অনুকূল ঘটনা, আর এই অনুকূলে ঘটনা ঘটেছে ৭ বার, ঠিক আর সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30, অর্থাৎ ৩০। তাহলে আমার এই ৪ দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 7/30। এবার গ নম্বর প্রশ্ন, ৪ এর চেয়ে ছোট এরূপ সংখ্যাগুলো, অর্থাৎ ৪ এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে ৩, ২, ১, এই ১ পর্যন্তই। তাহলে উক্ত ঘটনার অনুকূল ফলাফল যদি তাহলে হবে ৩টি, এবং মোট সমগ্র ফলাফল ৩০টি। তাহলে আমাদের এর সম্ভাবনা ৪ এর চেয়ে কম সংখ্যাগুলো এর সম্ভাবনা হচ্ছে 3/30। এই 3/30 কে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে ৩ দিয়ে কাটলে 1/10। এবার ১০ নম্বর অঙ্কটি দেখব। ২২ এর চেয়ে বড় সংখ্যাগুলো, ২২ এর চেয়ে বড় হচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29 এবং 30। এখানে মোট সংখ্যা হচ্ছে ৮টি। তাহলে সমগ্র সম্ভাবনা ৩০টি। ২২ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড মোট ঘটনা। তাহলে মোট সম্ভাব্য ফলাফল অনুকূল ঘটনা এখানে হচ্ছে 8, আর সম্ভাব্য ফলাফল হচ্ছে 30। তাহলে এটিকে কাটাকাটি করলে আমরা পাবো 4/15। তার মানে দেখো আমরা ৩টি প্রশ্নেরই অ্যান্সার পেয়ে গেলাম। এবার আরেকটি প্রশ্ন পড়ছি। একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের ঘটনায় প্রবাবিলিটি ট্রি তৈরি করো। একটি ছক্কা ও মুদ্রা নিক্ষেপের ঘটনায়, তাহলে একটি ছক্কা ও মুদ্রা নিক্ষেপের দুইটি পাশাপাশি তোমরা খেয়াল করো
একটি ছক্কাকে নিক্ষেপ করলে 1 থেকে 6 পর্যন্ত নমুনা বিন্দু পাওয়া যাবে এবং একটি মুদ্রা নিক্ষেপ করলে হেড এবং টেইল ২ টি নমুনা বিন্দু পাওয়া যাবে। তাহলে এবং একটি মুদ্রা এবং একটি ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো মুদ্রা এইচ দিয়ে এইচ এর সাথে হবে 1, তারপরে এইচ এর সাথে 2, 3, 4, 5 এবং 6। আবার টি এর সাথে একইভাবে আরো ৬ টি সংখ্যাই হবে T1, T2, T3 equal to T6। অর্থাৎ এটি হচ্ছে আমার একটি মুদ্রা এবং একটি ছক্কা, আর এটিকে বলা হয় প্রবাবিলিটি ট্রি। কারণ দেখতে অনেকটা গাছের শাখা প্রশাখার মতো, এই জন্য এটিকে বলা হয় প্রবাবিলিটি ট্রি। এর পরের অংশটি দেখো। মনে করি 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে 3টি মুদ্রা নিরপেক্ষ একসাথে একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি তৈরি করে এবং নমুনা ক্ষেত্রটি দেখাও এবং নিচের ঘটনাগুলোর সম্ভাব্যতা নির্ণয় করো। এখানে আমাদের 3টি প্রশ্ন রয়েছে। একটি হচ্ছে কেবল একটি মাত্র টেল পাওয়া যাবে, 3টি হেড পাওয়া যাবে, অথবা কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা। তাহলে প্রথমে মুদ্রা 3টিকে দেখো। এখানে প্রথম মুদ্রা 3টিকে একটি বিবেচনা করে প্রতিটি ধাপে 2টি ফলাফল অথবা হেড এবং টেল আসতে পারে। এইভাবে আমরা প্রবাবিলিটি ট্রি নির্ণয় করব। প্রথম মুদ্রা, হেড এবং টেল, এই প্রথম মুদ্রার সাথে আবার দ্বিতীয় মুদ্রার হেড এবং টেল সংযুক্ত হবে। ভালো করে তোমরা মনোযোগ দিয়ে শোনো। এখানে প্রথম মুদ্রা হচ্ছে এইচ, এর সাথে হেড এবং টেল, এবং দ্বিতীয় মুদ্রার সাথে এবং টি, হেড এবং টেল। এটি হবে তৃতীয় মুদ্রা। এরপর এই দ্বিতীয় মুদ্রার হেড এবং টেলের সাথে আবার তৃতীয় মুদ্রা যুক্ত হবে। তৃতীয় মুদ্রা যুক্ত হলে হেড এবং টেল, সেই ক্ষেত্রে দেখো আমি তোমাদের একবারে দেখিয়ে দিব। এরপরে তৃতীয় মুদ্রা টেলের সাথে আবার হেড এবং টেল যুক্ত হবে। এইভাবে আমরা দ্বিতীয় মুদ্রার সাথে আবার হেড এবং টেল যুক্ত হবে। তাহলে খেয়াল করো, এই প্রথম মুদ্রা, দ্বিতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রার এই 3টা এইচ মিলে আসতেছে একটি নমুনা বিন্দু ট্রিপল এইচ। এভাবে এইচ এইচ ইন্টু টি, তাহলে এইচ এইচ টি। এভাবে এইচ টি এইচ, আবার এইচ টি টি। তোমরা খেয়াল করো যেভাবে আমি এখানে কার্সরটা নিয়ে আসছি, সেইখানে এইভাবেই হিসাব করব। এই দেখো টি, দ্বিতীয় মুদ্রার এইচ, তারপরে এইচ, অর্থাৎ টি ডাবল এইচ। এভাবে টি, এইচ এবং টি। এরপর টি, টি এবং এইচ, তাহলে টি এবং এইচ, এটি একটি নমুনা ক্ষেত্র। আবার পরবর্তীতে দেখো আবার টি এবং টি ডিভাইডেড এই হচ্ছে ট্রিপল এইচ। তাহলে আমরা নমুনা ক্ষেত্রটি পাচ্ছি। এখানে কয়টি নমুনা ক্ষেত্র আমরা হিসাব করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে মোট 8টি আমরা নমুনা ক্ষেত্র পেলাম। এই ক্ষেত্রে আমরা এখন ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। কেবল একটি টেল, অর্থাৎ টেল বলতে এখানে টি কে বোঝানো হয়েছে। তোমরা লিখে নাও, আমি তোমাদেরকে বলছি। তোমরা আমার কথাগুলো শুনে শুনে এই
এইগুলা লিখবে। কেবল একটি টি বিদ্যমান কোথায় দেখো, এখানে মোট নমুনা ক্ষেত্র রয়েছে ৮টি। এরপরে তোমরা নিচের লাইনটি লিখবে, এখানে মোট নমুনা ক্ষেত্র রয়েছে ৮টি, কেবল একটি টি আছে এরূপ হচ্ছে ১, ২, ৩। তার মানে আমার এই ৩টি হচ্ছে, এই ৩টির ক্ষেত্রে শুধু একটি মাত্র টি পাওয়া গিয়েছে। তাহলে এই অনুকূল ঘটনা হচ্ছে ৩ এবং আহ, মোট নমুনা বিন্দু হচ্ছে ৮, অর্থাৎ আমার কয়ের অ্যান্সার হবে 3/8। আচ্ছা, এরপর আমরা গ প্রশ্নটি সমাধান করব। খ, ৩টি হেড, তার মানে আমার নমুনা বিন্দুতে ৩টি এইচ থাকতে হবে, এরূপ নমুনা বিন্দু রয়েছে কয়টি সেটি আমরা দেখব। ৩টি এইচ, এখানে একটি মাত্র নমুনা বিন্দু আর অন্যগুলোতে নেই। 3টি এইচ, একটি মাত্র নমুনা বিন্দু পাওয়া গেছে এইচ। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব, ভালো করে শোনো, 3টি এইচ পাওয়া যায়, এর পাওয়ার সম্ভাবনা সমান সমান হচ্ছে 3/8, সরি 1/8। এটি হচ্ছে আমার ক্ষয়ের উত্তর। গ, কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা। কমপক্ষে তোমাকে একটি মিনিমাম থাকতেই হবে, বেশি হলেও সম্ভাবনা সমস্যা নেই। সেই ক্ষেত্রে তাহলে এইখানে এই ট্রিপল এইচ এখানে কোনো একটি টি নেই, তাহলে একটি টেল ১, এখানে একটি টি রয়েছে ২, ৩, ৪, ৫, ৬, ৭। তার মানে এখানে ট্রিপল এইচ ছাড়া প্রত্যেকটির ভিতরে কমপক্ষে একটি করে এইচ বিদ্যমান। তার মানে তাহলে আমরা লিখব, কমপক্ষে একটি টি পাওয়া যায় এরূপ নমুনা বিন্দু ৭টি। এই লাইনটি লিখবে। এরপর নিচে লিখবে কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা। প্রথমে নমুনা বিন্দু লিখবে, তারপরে লিখবে সম্ভাবনা। সম্ভাবনা হবে ইকুয়াল টু হবে 7/8, কারণ 8 হচ্ছে আমার মোট সম্ভাবনা আর 7 হচ্ছে সেটি আমাদের নমুনা অনুকূল ঘটনার সেই নমুনা বিন্দু। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। এবার এই সম্ভাবনার অনুশীলনী দেখো, এই অধ্যায় 14 এর উদাহরণ 3 একটি অঙ্ক রয়েছে, অনুরূপ অঙ্ক তোমরা পারবে, এবং অনুশীলনী 14 এর 8 এবং 10 এই দুইটি অঙ্ক সমাধান করবে। এই অঙ্কগুলো সমাধান করে সুন্দর করে ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের উপর আরো একটি লেকচার দিব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, এবং আজ আমরা এই পর্যন্তই। পরবর্তীতে এই অধ্যায়ের উপর আরো একটি লেকচার দিব। ভালো থেকো। খোদা হাফেজ।